আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ জিয়াদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত। বন্ধুরা, আজকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তাদের জন্য আজকের যে টপিকস, আজকের যে অনুশীলনী, আমাদের 14 নম্বর অধ্যায় তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে সৃজনশীল কোয়েশ্চেনের পাশাপাশি এমসিকিউ কোয়েশ্চেন এসে থাকে। তোমরা খুব মনোযোগ সহকারে প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবে এবং মনোযোগ দিবে। আমাদের এখানে এই 14 নম্বর অধ্যায়ে দেখো, আমাদের শিরোনামটা হচ্ছে অনুপাত, সদৃশতা, প্রতিসমতা। আমরা এরকমভাবে ধারাবাহিকভাবে আজকে আলোচনা করব। আলোচনার প্রথম পর্যায়ে অনুপাত কি সেটা নিয়ে কথা বলবো। অনুপাত, সমানুপাত বিষয়টা কি সেগুলো নিয়ে আমরা একটু প্রাইমারি আলোচনা করব। বন্ধুরা দেখো, অনুপাত তোমরা জানো, একটি ভগ্নাংশের লব হরের কত অংশ বা কত গুণ, বা একটি অপরটির কত অংশ বা কত গুণ, এটা বোঝায় সাধারণত। তোমরা জানো অনুপাত একই বা সমজাতীয় রাশি একটা একটির কত অংশ বা কত গুণ বুঝিয়ে থাকে। তা আমি যদি এরকম মনে করি, আমি যদি একটা এরকম ভগ্নাংশ লিখি যে 3/2, এটা একটা অনুপাত। এটাকে আমরা অনেক সময় কী করি, 2:3 এরকমভাবে আমরা লিখি। তাহলে এখানে বলা হয়ে থাকে যে অনুপাত, সমানুপাত এই বিষয়টা সাথে সামঞ্জস্য কি না। আসলে অনুপাত আর সমানুপাত অধিকাংশ ক্ষেত্রে একই হয়। আবার অনুপাত যেমন একটি ভগ্নাংশ হয়, আর সমানুপাত একটি ভগ্নাংশ না, 2 বা ততোধিক ভগ্নাংশের যদি তাদের যে পার্থক্য সমান থাকে, সাধারণত তখন আমরা এটাকে কী বলে থাকি, সমানুপাত বলে থাকি। যেমন সাপোজ আমরা যদি এখানে ধরো তোমরা এখানে যদি আমি 8/4 দেই, আবার এখানে যদি আমি 12/6 দেই, আর এখানে যদি আমি 18/9 দিই, দেখো অনুপাত ভিন্ন ভিন্ন কিন্তু মান কিন্তু একই। অনুপাত ভিন্ন ভিন্ন, এদের মান কিন্তু দেখো প্রত্যেকটার মান কত, 2। এটার মান 2, এই বংশের মান 2, এই বংশের মান 2। তখন এই ধরনের যে অনুপাত দেওয়া থাকে, 2 বা ততোধিক অনুপাতের মান যদি সমান হয়, তখন সাধারণত তাকে সমানুপাত বলা হয়ে থাকে। যেমন 2 বা ততোধিক রাশির প্রথম ভগ্নাংশের হর ও লব, বা প্রথম যে ভগ্নাংশ আছে সেটার দ্বিতীয় অংশ বা প্রথম অংশ, অপরটার তৃতীয় অংশ বা দ্বিতীয় অংশ, অপর ভগ্নাংশের চতুর্থ অংশ বা তৃতীয় অংশ যদি সমান থাকে, তখনই আমরা কি বলে থাকি, তাকে সমানুপাত বলে থাকি। দেখো অনুপাতের আমরা যদি চিত্রের মাধ্যমে অনুপাতটা বোঝানোর চেষ্টা করি, তাহলে সেটা এরকমভাবে আমরা বলতে পারি। যেমন আমরা যদি এখানে একটা চিত্র অঙ্কন করি, জি দেখো আমরা এখানে 2টা চিত্র অঙ্কন করেছি। সেটা বলা যদি হয় যে AB অনুপাত DE ইকুয়ালস টু BC অনুপাত EF ইকুয়ালস টু AC অনুপাত DF, তাহলে কেমন দেখাবে এটা? আসলে এটা আমরা যদি একটু পর্যবেক্ষণ করি, আমরা যদি মান দ্বারা এটা প্রকাশ করতে চাই, দেখো যদি আমি এটাকে 5 দেই আর এটাকে আমি 10 দিই, তাহলে 5/10 মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে হাফ। 5/10 অর্থাৎ কি লেখা যায়, 5/10, তার মানে এটার মান হচ্ছে কত, হাফ। তাহলে এখানে যদি বিসিকে যদি আমরা এখানে যদি এটাকে 9 দিই আর এটাকে যদি আমি 18 দিই, তাহলে আমরা লিখতে পারি কি 9/18, তাহলে এটার মান কত আসছে, হাফ। আবার এটাকে যদি আমরা এরকমভাবে 6 দিই আর এটাকে যদি আমরা 12 দিই, তাহলে এটাকে লিখতে পারি 6/12, অর্থাৎ প্রত্যেকটার মানের অনুপাতের মান কি, সমান। তাহলে আমরা লিখতে পারি যে এটা একটা সমানুপাতিক একটা চিত্র। এই বাহুর সাথে এই বাহু, এই বাহুর সাথে এই বাহু, এই বাহুর সাথে
এই বাহুর অনুপাতের একটা মিল রয়েছে বা অনুপাতের মান সমান। আবার অনেক সময় কি থাকে, একটা বাহু আর একটা ক্ষেত্রফলের অনুপাত সমান থাকে, সেই ক্ষেত্রে তোমার এভাবে লিখতে পারো। দেখো যদি বন্ধুরা, যদি এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল যদি 25 হয়, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল 25, আমরা যদি এটা ক্ষেত্রফলটা হিসাবে এখানে যদি আমরা হিসেব করে রাখি যে এটা ক্ষেত্রফল হচ্ছে 25, এরিয়া 25, আর এটার এরিয়া আমরা যদি ধরি এখানে 50 ধরি এরিয়া, তাহলে বন্ধুরা দেখো এই ক্ষেত্রফল অনুপাত আর এখানে ত্রিভুজের যে বাহু আছে বাহুর অনুপাত সমান হয় কিনা আমরা সেটা দেখি। সেটা হচ্ছে এখানে দেখো এবিসি ত্রিভুজ ডিই এফ ত্রিভুজ ইকুয়াল টু এ বি অনুপাত ডি। তা দেখো ক্ষেত্রফল আর বাহু সমানুপাতি কিনা, ক্ষেত্রফল এবং বাহু সমানুপাতি হয় কিনা। হ্যাঁ অবশ্যই হবে। দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যদি 25 হয়, ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল সাপোজ আমরা ধরে নিলাম যে 50, তাহলে এটাকে বাক্যল হবে কত, হাফ। আবার দেখো এ বি বাই ডিই, তাহলে এ বির ক্ষেত্রফল যদি 5 হয়, এ বির ক্ষেত্রফল না সরি এ বি বাহুর দৈর্ঘ্য যদি 5 হয়, তা ডি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10, তাহলে এটার মানও কি, হাফ। তাহলে আমরা এ থেকেও বলতে পারি যে ক্ষেত্রফলের অনুপাত এবং বাহুর অনুপাত তারা পরস্পর কি, সমানুপাত। ক্ষেত্রফলের যে মানটা আসবে তা বাহুর মানটা ঠিক সমান, এক্ষেত্রে আমরা কি বলতে পারি যে সমানুপাত। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এই সমানুপাত আর অনুপাতের মধ্যে যে একটা সাদৃশ্যতা আছে সেটা কি, বা কীভাবে প্রকাশ করা হয় ক্ষেত্রফলের সাথে, আবার বাহুর অনুপাত কীভাবে হয়, সমানুপাত কীভাবে হয়, একটা আরেকটা কীভাবে সমান হয়। তোমরা বলতে পারো যে এই ক্ষেত্রফল আবার বাহুর অনুপাত কীভাবে সমান হয়। আসলে বাহু যে মানটা দেওয়া থাকে, ক্ষেত্রফলের যে মানটা আমরা পাবো, দুটি ক্ষেত্রফলের যে মানটা পাবো আর দুটি বাহুর যে মানটা পাবো, সেই মানটা সাধারণত কি হবে, সমান হবে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, সেটাকে সমানুপাত বলতে পারি। বন্ধুরা আমরা এখন তোমাদের বইয়ের যে এখানে দুইটি অনুসিদ্ধান্ত আছে, সেই দুটি অনুসিদ্ধান্ত নিয়ে আমরা কথা বলবো। তোমাদের বইয়ে দেখো প্রথম পেজের পৃষ্ঠার দ্বিতীয় পৃষ্ঠায় দেখো দুইটি অনুসিদ্ধান্ত আছে। এর মধ্যে একটি অনুসিদ্ধান্ত হচ্ছে কোন ত্রিভুজের দুইটি ত্রিভুজের যদি উচ্চতা সমান হয়, তবে ত্রিভুজের ভূমি ও ক্ষেত্রফল সমানুপাতিক হবে। ক্ষেত্রফল সমানুপাতিক হবে, এইটা হচ্ছে তোমাদের প্রথম অনুসিদ্ধান্ত। এই চ্যাপ্টারের তোমরা যদি তোমাদের যে প্রবলেমগুলো আছে, উপপাদ্যগুলো আছে, সেটি সলিউশন করতে চাও, তাহলে অবশ্যই এই দুটি অনুসিদ্ধান্ত আর একটা অনুসিদ্ধান্ত আছে, এই তিনটি অনুসিদ্ধান্ত তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব ভালোভাবে তোমাদের এটা আত্মস্থ করতে হবে। তো বন্ধুরা, দুটি ত্রিভুজের উচ্চতা সমান হলে আমরা যদি উচ্চতা একই ধরি, এডি আর ডিএইচ, আমরা যদি উচ্চতা একই ধরি, অর্থাৎ এখানে যদি আমরা উচ্চতা যেহেতু আমরা লিখতে পারি যে এডি ইকুয়াল টু ডিজি, অর্থাৎ উচ্চতা দুটির উচ্চতা কি সমান, তাহলে আমরা এখানে লিখতে পারি যে হাফ অফ, আমরা এখানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এ বি সি ত্রিভুজ ক্ষেত্র ডিই এফ ইকুয়াল টু, দেখো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি কত হবে, বিসি ইন্টু উচ্চতা আছে এডি। আর এখানে দেখো আবার যদি আমরা ডিইএফ এর ক্ষেত্রফল বের করতে চাই, ঠিক সেমভাবে আমরা বের করব ইএফ গুণন ডিজি। আগে তোমরা জেনেছো যে উচ্চতা সমান, অর্থাৎ এডি ইকুয়াল টু ডিজি। এডি, এখানে ডিজির মানটা যদি আমি এডি বসিয়ে দিই, তাহলে এডি কাটা যাবে আর হাফ কাটা যাবে, এখানে থাকবে কি
বিসি বাই ইএফ। তাহলে দেখো যদি দুইটি ত্রিভুজের উচ্চতা সমান থাকে তাহলে তাদের ভূমি এবং ক্ষেত্রফলের অনুপাত পরস্পর কি সমানুপাতিক, অর্থাৎ ভূমি ও ক্ষেত্রফল কি হবে সমানুপাতিক হবে। তাহলে দেখো আমরা ক্ষেত্রফল এবং কি ভূমি সমানুপাতিক পেয়েছি, সেটা আমরা একটু আগেই তোমাদেরকে যে সংখ্যা দিয়ে দেখিয়েছিলাম। বন্ধুরা আবার এটা হচ্ছে প্রথম অনুসিদ্ধান্ত, আর দ্বিতীয় অনুসিদ্ধান্ত হচ্ছে দুইটি ত্রিভুজের যদি ভূমি সমান হয়, দুটি ত্রিভুজের ভূমি সমান হয় তবে ত্রিভুজের উচ্চতা ও ক্ষেত্রফল সমানুপাতিক হবে। উচ্চতা ও ক্ষেত্রফল কি হবে সমানুপাতিক হবে। বন্ধুরা দেখো এখানে উচ্চতা ও ক্ষেত্রফল সমানুপাতিক হবে। এখন ভূমি সমান হলে ভূমি কোনটা এখানে বিসি ইকুয়াল টু ইএফ। এখানে একটা প্রশ্ন থেকে যায় বন্ধুরা যে ভূমি যে বিসি আর ইএফ সেটা আমরা তাহলে কিভাবে বুঝলাম? ভূমি তো এ বি হতে পারে, ভূমি তো এসি হতে পারে, ভূমি তো ডিই হতে পারে, ইএফ হতে পারে, তাহলে এখানে ভূমি বিসি হইল কেন, ইএফ হইল কেন? তোমাদেরকে আমি একটা এই নিয়ম বলে দিই, সেটা হচ্ছে বিপরীত বাহু হতে অথবা শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, যে বাহুর উপর অঙ্কিত হবে লম্বটি সেই বাহুটাকে সাধারণত ভূমি হিসাবে চিহ্নিত করা হয়। বিপরীত শীর্ষ হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, দেখো শীর্ষ হতে বিপরীত বাহুর উপর, এটা যদি শীর্ষ হয় এই শীর্ষ হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, অঙ্কিত লম্ব কোন বাহুর উপর? ওই বাহু, এই বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব, তাহলে এই বিসি বাহু সবসময় কি হবে ভূমি হবে। যদি আমি এইখান থেকে এই শীর্ষ থেকে এই এ বির উপর যদি কোনো লম্ব অঙ্কন করতাম ডেফিনেটলি এই এ বি হইতো ভূমি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যে এই ভূমিটা আমরা কিভাবে চিনব। যদি এরকমভাবে দেওয়া থাকে তাহলে আমরা অবশ্যই আমরা বুঝবো যে শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব হচ্ছে ওই যে বাহুর উপর যে অঙ্কিত লম্ব হয়েছে এই বিসিটা হচ্ছে বা ওই ভূমিটা হচ্ছে ওই বাহুটা হচ্ছে ভূমি। এখানে দেখো এ হতে বিসির উপর অঙ্কিত লম্ব এডি, তাহলে বিসি হচ্ছে ভূমি। তাহলে আমরা সিমিলারলি আমরা এখানে বলতে পারি ইএফ হচ্ছে ভূমি। তাহলে বন্ধুরা আমরা এখানে আমরা শিখলাম যে এই ত্রিভুজের দুটির হচ্ছে ভূমি বিসি আর হচ্ছে ইএফ। তাহলে যদি বিসি ইকুয়াল টু ইএফ হয় আমরা এখানে লিখি ত্রিভুজ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্র এবিসি ত্রিভুজ ক্ষেত্র ডিইএফ ইকুয়াল টু ঠিক সেম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে এডি। আবার এখানে আমরা লিখতে পারি হাফ ইন্টু ইএফ ইন্টু ডিজি। বন্ধুরা দেখো এখানে যেহেতু ভূমি সমান অর্থাৎ বিসি ইকুয়াল টু ইএফ, তাহলে আমরা যদি এখানে যে কোনো একটা মান বসিয়ে দিই তাহলে এটা আমরা ভাগ হয়ে যাবে। তো দেখো এখানে বিসির মান যদি আমরা ইএফ বসাই তাহলে ইএফ ইএফ কাটা যাবে, তাহলে আর হাফ হাফ কাটা যাবে, তাহলে এখানে কি থাকে এডি ইকুয়াল টু ডিজি। বন্ধুরা তাহলে আমরা এটা বলতে পারলাম যে দুটি ত্রিভুজের যদি ভূমি সমান থাকে তাহলে ত্রিভুজদের উচ্চতা এবং ক্ষেত্রফল সমানুপাতিক হয়। আবার দুটি ত্রিভুজের যদি উচ্চতা সমান থাকে তাহলে ত্রিভুজদ্বয় ক্ষেত্রফল যে অনুপাত আর এই ভূমির যে অনুপাত সেটা কি থাকে সমান থাকে। 3 নম্বর অনুসিদ্ধান্ত হচ্ছে যে ত্রিভুজের ভূমি বা একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সর্বদাই সমান থাকে। তাহলে দেখো আমরা বন্ধুরা ত্রিভুজের ভূমি যদি আমি বিসি ধরি আর একটা সমান্তরাল রেখাযুগল যদি এরকম আমরা ডিই ধরি, তাহলে এই বিসি ভূমি বা একই ভূমি ও সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সর্বদাই কি থাকে সমান থাকে। এখানে আমি যত ত্রিভুজ অঙ্কন করব, যত ত্রিভুজে আমরা এখানে অঙ্কন করি না কেন, যত ত্রিভুজে আমরা এখানে অঙ্কন করি না কেন, যত ত্রিভুজে আমরা অঙ্কন করি না কেন প্রত্যেকটা ত্রিভুজের মান এখানে সমান থাকবে। যদি আমরা এখানে বলি এটাকে এফ দ্বারা চিহ্নিত করি, এটাকে যদি আমরা
এটাকে আমরা যদি জি দ্বারা চিহ্নিত করি, এটাকে যদি আমরা পি দ্বারা চিহ্নিত করি, এটাকে যদি আমরা কিউ দ্বারা চিহ্নিত করি, তাহলে দেখবা এখানে লেখা আছে বিএফসি ইকুয়াল টু বিএফসি ত্রিভুজ ইকুয়াল টু বিজিসি ত্রিভুজ, বিজিসি ত্রিভুজ ইকুয়াল টু বিপিসি ত্রিভুজ। অর্থাৎ প্রত্যেকটা ত্রিভুজের যে মান, যে ক্ষেত্রফল, এটা সর্বদা কী থাকবে? সমান থাকবে। এই অধ্যায়ের এই অনুপাতের যে তোমাদের উপপাদ্য আছে, সেই উপপাদ্যের যে 3টা অনুসিদ্ধান্তের প্রয়োজন উপপাদ্যগুলো প্রমাণ করার জন্যে, সেই 3টা অনুসিদ্ধান্ত নিয়ে আজকে আমি কথা বললাম। পরবর্তী ক্লাসে তোমাদেরকে এই অনুসিদ্ধান্ত প্রয়োগ করে কীভাবে উপপাদ্য 1, 2, 3 এরকমভাবে প্রমাণ করা যায় সেটা আমরা দেখানোর চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবে। শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের আগামী মাস থেকে তোমাদের জুমে ক্লাস হবে। আশা করি সবাই মনোযোগ সহকারে সেই ক্লাসগুলো করার চেষ্টা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।